আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত ও ৩ জন জিম্মি, চিকিৎসাধীন গুরুতর আহত আরও ৩ জন। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে সরকারের তথ্য। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না বলে এনসিপির অভিযোগ, প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের ওপর বিএনপির পূর্ণ আস্থা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। এবং কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত এবং কমপক্ষে ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিহাব খান দিগন্তর রিপোর্ট। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় র্যাবের সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানিয়েছেন, এ সময় সন্ত্রাসীরা র্যাবের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিবর্ষণে র্যাবের ডিএমডি আব্দুল মোতালেব নিহত হন। হামলায় আরও ৩ র্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়াও ৩ জন র্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, র্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযানে যান। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন র্যাব সদস্য আহত হন। তাদের মধ্যে একজন মারা গেছেন। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চলছে। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। সন্ধ্যা ৬:৩০ গণভোট নিয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি প্রয়োজন। এজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি
অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25,000-এরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি। নির্বাচনে সেনাবাহিনী সহ 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র 42,761টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,780টি কেন্দ্র, আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 16,548টি, অর্থাৎ অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকির মধ্যে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার সব উদ্যোগ নিয়েছে বলেন তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার আয়তায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে। দুর্গম এলাকার সাথে যোগাযোগ স্থাপনে থাকবে হেলিকপ্টার। সব কেন্দ্রেই থাকবে সিসি ক্যামেরা। কাজ করবে 418টি ড্রোন। সাথে থাকবে ডগ স্কোয়াড। 999 ছাড়াও সাহায্য নেওয়া হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ এর। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। নির্বাচনের 4 দিন আগেই শুরু হবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না, আর অকারণে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তিনি বলেন, নানা অনিয়মের প্রতিবাদে কমিশনের সঙ্গে আলোচনা করেও সুফল পাননি তারা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের তিনি বলেন, অনিয়মের প্রতিকারে এনসিপি প্রয়োজনে আদালতে যাবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যদের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা। বৈঠকে তারা বলেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে এনসিপির নেতাকর্মীরা সর্বস্তরে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছেন যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে। ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ফলে আমরা এখনো বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাবো এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব, যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, অনেকে তথ্য গোপন করেছে, এখন কিন্তু এই তথ্যগুলো আসছে, এগুলো নিয়ে আমরা আদালতে যাব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সবথেকে বড় রাজনীতি। আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় করে আসছে। সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জানান, বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপির নেতৃত্বে যেতে পারলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনমুখী নানা সেবা নিশ্চিত করা হবে। আফিয়ার মতন বাংলাদেশের হাজারো যারা মা বোন আছেন, সকলকে আমরা বলতে চাই, আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে
আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। নারী একজন এবং একজন পুরুষ মিলিয়ে একটি সংসার তৈরি হয়। শুধু পুরুষ যদি কাজ করে, নারী যদি কাজ না করে, সংসারটা সুন্দর হতে পারবে? সুন্দর হতে পারবে না। ঠিক একইভাবে দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। সেই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে তো দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের সব সাহায্য জনগণের পক্ষ থেকে আসবে। দলের ক্রাউড ফান্ডিং এর ওয়েবসাইট উদ্বোধন করে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। ঋণ খেলাপিদের নিয়ে সংসদে গেলে এই প্র্যাকটিস চলতে থাকবে বলে মন্তব্য করেন আসিফ। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের ক্রাউড ফান্ডিং নিয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির সংবাদ সম্মেলন। আয়োজনে অংশ নিয়ে ওয়েবসাইট উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কথা বলেন ফান্ডিং এর বিভিন্ন বিষয় নিয়ে। অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অফিসিয়ালি কাজকে শুরু করছি। আপনারা আগে দেখেছেন না, আমাদের কোন প্রার্থী ব্যক্তিগতভাবে করলেও সবাই, আমরা প্রায় 90-95% প্রার্থী সেন্ট্রালি এই যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায়, সেজন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি। এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে জাতীয় নাগরিক পার্টিকে ডোনেট করতে পারেন, চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন। সম্প্রতি আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। এ প্রসঙ্গে আসিফ বলেন, বিএনপির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে অপপ্রচার করছে ছাত্রদল। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে অবশ্যই আমি বিচার মাথা পেতে নিব। তবে আপনারা এর আগে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রচারণা আছে, কিন্তু কোনো সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল, তখনও তাদের কোথায় গিয়েছে সবকিছু বের করা গেছে। তো আমার যদি থাকে আপনারা বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনারা সরাসরি কথা বলেন। ওয়েবসাইটের মাধ্যমে দল ও প্রার্থীকে অনুদান দেওয়ার সুযোগ রেখেছে এনসিপি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন এবং ইটালির রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী পদক্ষেপ নেবে সেই বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহদি আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি ছিলেন। এই সাক্ষাৎগুলো অত্যন্ত কড়াইল ছিল। এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছে, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী থাকছে, এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে বিএনপির। এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা করছেন তারা। রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল বলেন, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আক্তার হোসেন জানাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ভালোবাসায় তাকে স্মরণ করেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, জাতির যে কোনো সংকটে আলোকবর্তিকা ছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছিল। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
কালুরঘাট বেতার কেন্দ্রিকের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সেদিন দিক বিদিক জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এর পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটি বেগম খালেদা জিয়া আপসের নেতৃত্ব দিয়েছেন। তিনি এক বীর উত্তম। তিনি বাংলাদেশের নামক দেশটি স্বাধীনতা থাকবে কি থাকবে না তারও তিনি অবস্থান তৈরি করে দিয়েছেন 7 নভেম্বরের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। এই মানুষটি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একটা ছায়াতলে বাংলাদেশ জাতীয়তাবাদে নিয়ে এসেছেন। তিনি সামরিক শাসক থেকে বহুদলীয় গ্রন্থ প্রবর্তন করেছেন। সবচেয়ে বড় কথা, উনি দায়িত্ব নেওয়ার পরে এই দেশে তার আগে ছিল বাকশাল, সেই বাকশালকে থেকে উনি পরিবর্তন বহুদলীয় গণতন্ত্র হলো। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিনে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দিবসটি ঘিরে কোরআন খানি, বস্ত্র ও খাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংস্কারের বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন একসময়ের মেগাস্টার চিত্রনায়ক উজ্জ্বল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নত জায়গায় পৌঁছবে দেশের সংস্কৃতি অঙ্গন। সুলতানা হিমু জানাচ্ছেন। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে মেগাস্টার খ্যাত অভিনেতা নায়ক উজ্জ্বল 1970 সালে বিনিময় চলচ্চিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করে আজও চলচ্চিত্র জগতে নক্ষত্র হয়ে আছে কিংবদন্তি এই ব্যক্তিত্ব। বর্তমানে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চ্যানেল আইয়ের তারকা কথন আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন তিনি। আলাপচারিতায় গুণী এই অভিনেতা বলেন, জিয়াউর রহমানের চিন্তা, চেতনা ও আদর্শ তরুণ প্রজন্মে আজও অনুসরণীয়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে। আমাকে একটা কাজের পরিকল্পনা করলে সেই কাজটাকে বাস্তবায়ন করার জন্য আরও আমার সহযাত্রী হিসেবে টিম মেম্বার নিতে হবে, যারা মেধাবী, যারা যোগ্য, তাদের সবাইকে নিয়ে সংস্কৃতি অঙ্গনকে এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। জিয়াউর রহমান সাহেব যেটা চিন্তা করতেন যে আপনি কাজ করে যান, কাজ করলে পরে কিছু সফল হবে, কিছু ব্যর্থ হবে, কিন্তু এই ব্যর্থ হব কি হব না, সফল হব কি হব না, এই লক্ষ্যে যদি আমি কোনো কাজই না করি তাহলে তো পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। অভিনেতা উজ্জ্বল মনে করেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। যতই সময় যাচ্ছে ততই ঘোলাটে হচ্ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার বিষয়টি। তবে 21শে জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত নাই খেলে তবে কে হচ্ছে বিকল্প? আলোচনায় সবচেয়ে এগিয়ে স্কটল্যান্ড। ওদিকে পাকিস্তানি মিডিয়ার খবর, বাংলাদেশ না খেললে তারাও খেলবে না বিশ্বকাপ। এসব নিয়ে আদিল আহমেদ শান জানাচ্ছে বিস্তারিত। ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, এটা নতুন খবর নয়, তেমনি শতভাগ নিশ্চিত নয়। তবে শেষ পর্যন্ত ভারতে গিয়ে লিটন দাসের দল না খেললে কি অ্যাকশন নেবে আইসিসি, সেটাই নতুন খবর। আইসিসির সূত্র ধরে এএফপি এবং বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিক বিবৃতি না হলেও নেট দুনিয়ায় এই খবরই ভেসে বেড়াচ্ছে। একই সঙ্গে সি গ্রুপে বাংলাদেশের বদলে বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে আইসিসির মেগা ইভেন্টে। গেল সপ্তাহে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এসে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সঙ্গে সভা করে ভারতে বাংলাদেশকে খেলার অনুরোধ করে। তবে বাংলাদেশ তাদের ম্যাচগুলো নিরাপত্তার স্বার্থে সহ আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের পূর্ণ দাবি জানায়। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসলেও প্রতিনিধি দল ফিরে গিয়ে এমন আক্রমণাত্মক সিদ্ধান্তের কথা প্রকাশ করে। শেষ পর্যন্ত 21 জানুয়ারির মধ্যে এটাই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তবে নিরাপত্তা ইস্যু ও জীবনের ঝুঁকি নিয়ে ভারতে 2026 টি-20 বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীতে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনের নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনার আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। সোমবার সন্ধ্যায় তার নিজ ফেসবুক আইডি থেকে ধন্যবাদ জানিয়ে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেছেন, গতকালের আয়োজনে ডক্টর ফাহমিদা খাতুন, তামারা আবেদ হাসান ও রূপালী চৌধুরীর মতো নারীদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে পারা ছিল বড় সম্মানের। পাশাপাশি বিভিন্ন খাত থেকে আসা দক্ষ উচ্চাকাঙ্ক্ষী নারীদের কথা শোনা এবং তাদের সঙ্গে মতবিনিময় করা ছিল অত্যন্ত অর্থবহ। আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করায় তাকে কৃতজ্ঞতা এবং আলোচনাটি ভালোভাবে পরিচালনার জন্য কাজী জেসিন সহ যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। তার মতে ভিন্ন মত থাকলেও একে অপরের কথা শোনা ও সংলাপে যুক্ত থাকার মাধ্যমে প্রকৃত অগ্রগতি সম্ভব। অকাল নদী ভাঙন, মৌসুম ভিত্তিক তীব্র শীত আর অতিরিক্ত তাপমাত্রার বিরূপ ভাবাপন্ন জনপদ কুড়িগ্রামের চর পার্বতীপুর। জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত জনপদে স্বস্তি ফেরাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র প্রদান করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি চরাঞ্চলের টেকসই উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার আহ্বান সুধীচন্দ্রের। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোশাহিদ রনি। চলে অনিশ্চয়তার দোলাচলে। মৌলিক চাহিদাবঞ্চিত জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৭১-এর সহযোগিতায় বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমার কাশ, ব্যথা, লো প্রেশার, এইটা ডাক্তার ফ্রিতে দেখলো, ওষুধপাতি দিল, আমাদের জন্য খুবই উপকার। আমার এই হাত কামলায়, কোমর কামলায়, আমি ওষুধ পাচ্ছি। ঠান্ডার মতো কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, একটু খুশি হয়েছি। বা শীতের জন্য একটা কম্বল পাইলাম। আমি কম্বল পাইছি, অনেক খুশি। কম্বলও পাইছি, ওষুধও পাইছি। ওষুধ পাইলাম, কম্বল পাইলাম। কম্বল দিলে শান্তি হয়েছে। কষ্টই আছি, আইত্রিপো আছি, এখন কম্বল পাচ্ছি। যারা দিছে এই মালগুলে, তারা যখন আল্লাহ যার হায়াত দ্বারা পুড়ে করে। আজন্ম সংগ্রামী জনপদে আর্থমানবতার সেবায় কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ব্যাচ ৭১ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় যেইভাবে সহযোগিতা করে এই চরবাসীকে সেবা দেওয়ার জন্য আমাদের সাথে কেন অংশগ্রহণ করলেন, তাই আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এবং এই দুর্গম চরবাসীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাস্তবতা বলছে সরকারি বেসরকারি পর্যায়ে চরাঞ্চল ভিত্তিক বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং শিক্ষার প্রসারেই সম্ভব এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা। মোশাহিদ রনি, চ্যানেল আই, কুড়িগ্রাম। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত, লাইনচ্যুত হয়ে দ্রুতগামী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। কুষ্টিয়ায় জামায়াতে ইসলামের একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেলেন জেলা জামায়াতে ইসলামের আমির আবুল হাশেম। কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানিয়েছেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেলে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এ সময় আবুল হাশেম বক্তৃতা দেয়া অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে বনজীবীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তরের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ইউথ ফর সুন্দরবন ফোরাম। কর্মশালায় সুন্দরবন ও পরিবেশ দূষণমুক্ত রাখতে প্লাস্টিক ও পলিথিন বর্জনের আহ্বান জানান বক্তারা। দিনভরে কর্মশালায় ৩০ জন বনজীবী অংশ নেন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। আদামুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সম্প্রতি শেষ হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় নির্বাচিত ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ৯ দিনের উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সুলতানা হিমু জানাচ্ছেন। ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামার মেধা বিভাগে প্রদর্শন করা হয় ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দর্শক ও জুরি বোর্ডের কাছে যে সিনেমাগুলো পেয়েছে প্রশংসা। উৎসবে নির্বাচিত এই ১১টি শর্ট ফিল্ম আসছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। এবারের উৎসবে ফিপ্রেসি জুরি অ্যাওয়ার্ড বাংলাদেশের শর্ট ফিল্ম শাখায় পুরস্কার জিতেছে তানহা তাবাসসুমের হোয়াট ইফ। আই স্ক্রিনে প্রদর্শন বিষয়ে উচ্ছ্বসিত এই নির্মাতা। খুব ভালো লাগছে যে আমাদের স্টুডেন্ট যারা ফিল্ম বানায় নিজেদের খরচে নিজেদের ফ্রেন্ডদেরকে নিয়ে তাদের সিনেমা এত ভালো একটা জায়গায় যাবে, প্ল্যাটফর্মে দেখানো হবে, সত্যি খুব আনন্দের মুহূর্ত। নতুন নির্মাতাদের জন্য আই স্ক্রিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উৎসবের আয়োজকরা। ফিল্ম মেকারদের জন্য, ইয়াং ফিল্ম মেকারদের জন্য এটা একটা বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি মনে করি ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই বাংলা ছবির প্রতি তাদের যে ভালোবাসা দেখিয়ে আসছে, এই ঘোষণা কিংবা এই ডিক্লারেশনটা আমার মনে হয় যে অন্যান্য ফিল্ম মেকারদেরকে ইন্সপায়ার করবে। ৯ দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে উদযাপন করা হয়েছে স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার রাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। সে সময় ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খান রাতুল এবং এশিয়ান টিভির সিইও মোহাম্মদ জাহিদ ইবনে রশিদ। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার প্রত্যয় জানায় টেলিভিশন কর্তৃপক্ষ। ২০২৬ সালে এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে অনন্য উচ্চতায় নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা। এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই পরিবার। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। পাকিস্তানের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড জে ডট জুনায়েদ জামশেদ ফ্যাশন ও সুগন্ধির জগতে এক সুপরিচিত নাম। ২০০২ সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি দক্ষিণ এশীয় নান্দনিকতাকে আধুনিক রূপে উপস্থাপনের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। পোশাক, গহনা, প্রসাধনী ও পারফিউম সব মিলিয়ে জে ডট একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক লাইফস্টাইল হাউস। ২০২৪ সালে বাংলাদেশে প্রবেশের পর বনানী ও ধানমন্ডির স্টোরের মাধ্যমে দ্রুত ক্রেতাদের আস্থা অর্জন করে ব্র্যান্ডটি। তারকাদের নামে সিগনেচার পারফিউম সহ শতাধিক সুগন্ধির সংগ্রহ জে ডটকে আলাদা পরিচিতি দিয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে জে ডট মানেই দৈনন্দিন সৌন্দর্য ও ব্যক্তিগত প্রকাশের এক অনন্য অভিজ্ঞতা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় যুক্ত হলো নতুন আন্তর্জাতিক সেবা। মেঘনা ব্যাংক চালু করেছে ভিসা ডাইরেক্ট ফর অ্যাকাউন্ট। এই সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে বিদেশ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণ ও প্রেরণের সুযোগ পাবেন।
ঢাকার একটি হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সেবাটি চালুর ফলে দেশের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি প্রবাসী আয় ব্যবস্থাপনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান ছিলেন। সংবাদে সময় হলো আবারও বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ঘুমের পর ভয়াবহ নির্যাতনের ঘটনার সাক্ষ্য দিলেন হুম্মাম কাদের চৌধুরী, শেখ হাসিনা সহ 13 আসামির কঠোর সাজা দাবি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গুম পরবর্তী জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিজের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনার সাক্ষ্য দিয়েছেন সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী। 7 মাস গুম থাকা ও নির্যাতনের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 আসামির কঠোর সাজা দাবি করেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য দেন তিনি। আসামি পক্ষের জেরার দিন 25শে জানুয়ারি ঠিক করেছেন আদালত। 2016 সালে গুমের শিকার হয়েছিলেন হুম্মাম কাদের চৌধুরী। প্রায় 7 মাস পর 2017 সালের মার্চে বাড়ি ফেরেন তিনি। এর আগে গত 18 ডিসেম্বর 13 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এই মামলায় 13 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 3 জন। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাঝার সিদ্দিকী। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 1। সেই সাথে এই মামলায় পলাতক সব আসামিকে গ্রেফতার করে আগামী 26শে জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পেয়েছে। যে দলকে পছন্দ তাকেই ভোট দিতে বলেন তিনি। পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটের মাধ্যমে অনিয়ম থাকবে না, ভোট হবে নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে। গাইবান্ধায় ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান অতিথি ডক্টর আসিফ নজরুল। জেলার ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সরকারি বেসরকারি কর্মকর্তা সহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। আরেকটা অনেক বড় বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এইবারের নির্বাচনে প্রথমবারের মতো আমাদের প্রবাসী ভাইরা যারা আমাদের এই আন্দোলনে, যারা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিভিন্নভাবে ইনভলভ ছিলেন, তারাও ভোট দিতে পারছেন। ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় দেশের পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন বক্তারা। জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আরও ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নবীন নওয়াজ সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ অন্যরা। সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, গণভোটের কোনো রাজনৈতিক পরিচয় নেই। দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে কালেক্টরেট চত্বরে গণভোটের মক ভোটিংয়ে অংশ নেন উপদেষ্টা। পিরোজপুরেও গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, সংবিধানের যেসব ধারা গণবিরোধী ছিল এবং ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, সেগুলো পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন। স্বপ্ন দেখে তরুণ, পরিবর্তন আনে তরুণ, এবং তরুণকেই নেতৃত্ব দিতে হবে। এবং আমরা
আমরা তাদের অনুসরণ করব। এটা হবে নতুন বাংলাদেশ। সনদ এগুলো করার তো দরকার ছিল না, কিন্তু আমাদের জুলাই যোদ্ধারাই আমাদেরকে ছাড়বে না। ওরা বলবে কি আমরা তো শুধু একটা সরকার পরিবর্তনের জন্য এই রক্ত দেইনি। উদ্ভাবনী ও যুগোপযোগী শিক্ষা প্রসারের মাধ্যমে মানবিক চিকিৎসক তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। প্ল্যানারি হেলথ একাডেমিয়ার উদ্যোগে মানবিক মূল্যবোধে চিকিৎসা পেশাজীবীদের গড়া বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন অডিটোরিয়ামে সেমিনারে মেডিকেল শিক্ষায় মানবিকতা সংযুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। ঢাকা মেডিকেল কলেজ রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর রবিনা ইয়াসমিন, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন প্রফেসর শামীম আহমেদ এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুক আহমেদ। এছাড়া ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল ফাইজ, প্ল্যানারি হেলথ একাডেমিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার তাসবিরুল ইসলাম, মুগদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী ও অন্যরা। চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেয়র শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরে কেউ যদি কোনো ধরনের নিরাপত্তাহীনতা বোধ করেন তাহলে তিনি তাদের পাশে আছেন। এ সময় কমিটির আহ্বায়ক ডক্টর শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাসরুল কদির, সাংবাদিক জাহিদুল করিম কোচি, ডক্টর কিসিঞ্জার চাকমা, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সাংবাদিক আবু মোশাররফ রাসেল এবং অন্যরা। বৃত্তি পরীক্ষায় 100 বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। রাজধানীতে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও স্মরণ সভা হয়েছে। সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এই স্মরণ সভা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও অন্যরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার বিকেলে মহাখালী সাততলা বস্তি এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সে সময় ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম সহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে সাফ নারী ফুটসালে 1 ম্যাচ পরে জয়ের ধারায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 3-0 গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে লাল সবুজের মেয়েরা। সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মোহাম্মদ মশিউর রহমান রাঙার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে 1,70,00,000 টাকা ঘুষ হিসেবে গ্রহণের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। কুড়িগ্রাম 2 আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের কাছ থেকে ঘুষ হিসেবে ওই টাকা নেয়ার অভিযোগে রাঙা ও পনির উদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে দুদক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে এবং মহাসচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকা অবস্থায় এবং ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও অভিযোগ সংশ্লিষ্ট পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে 1,70,00,000 টাকারও বেশি ঘুষ গ্রহণ এবং প্রদান এবং উক্ত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের উভয়ের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মিরপুরে ভূমিকম্প সহনশীল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতায় সংস্থা জাইকার অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
মিরপুর 10 নম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং কমপ্লেক্স ভেঙে সেখানে সদর দপ্তর নির্মাণ করা হচ্ছে। প্রায় 22,293 বর্গমিটার আয়তনের 10তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক প্রায় 500 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর এবং টিওএ কর্পোরেশন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং একটি পরিকল্পিত বাসযোগ্য নগর গঠনে স্থানীয় সরকারকে শক্তিশালী করা সহ রাজুক, ওয়াসা ও পুলিশকে সিটি কর্পোরেশনের অধীনে এনে ডিসিসিকে ক্ষমতায়ন করতে হবে। ঢাকা বাঁচানোর ইশতেহার নিয়ে গুলশান সোসাইটি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত নগর সংলাপে এই অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। সংলাপে মূল প্রবন্ধ উত্থাপন করেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত। রাজনৈতিক দলগুলোকে ঢাকার সমস্যাগুলো স্বীকার করে তাদের ইশতেহারে প্রতিফলিত করারও দাবি জানান তারা। এ সময় নাগরিক সমাজের সাথে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের ইশতেহারে ঢাকা নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সংলাপে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক এজাজ রহমান। আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। এবারে খেলার খবর। নানান ঘটনার বিতর্ক পাড়ি দিয়ে শেষ হয়েছে 2026 বিপিএল এর লিগ পর্ব। লিগ পর্বের লড়াইয়ের পর শেষ চারে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। মঙ্গলবার মাঠে গড়াবে প্লে অফ পর্বের খেলা। সানিয়া তন্ময় জানাচ্ছেন। তড়িঘড়ি আয়োজন থেকে শুরু করে খেলা বয়কট, সবকিছু সাথে নিয়ে 24 দিনের জমজমাট লড়াইয়ে শেষ হয়েছে বিপিএল এর দ্বাদশ আসরের লিগ পর্ব। এবার প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। এলিমিনেটরে 20 জানুয়ারি দুপুর 1টায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। জয়ী দল খেলবে কোয়ালিফায়ার রাউন্ড। ম্যাচটি সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সিলেট শিবির। Yeah, absolutely. I think we've played some really good cricket in this tournament, so we're looking forward to the match tomorrow. I think we're all excited to play in a knockout game. একই দিনে মাঠে গড়াবে আরেকটি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা 6টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে রাজশাহী। The team is feeling confident. Having said that, it's a new game tomorrow. Both teams start even, so we'll have to perform well again. দুই কোয়ালিফায়ারের বিজয়ী দল 23 জানুয়ারি মুখোমুখি হবে ফাইনালের মঞ্চে। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা। বল হাতে দুর্দান্ত ছন্দে থাকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে উইজডেন বর্ষসেরা টি-20 একাদশের সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 2025 সালে 150 ওভার বল করা বোলারদের মধ্যে 18.03 বোলিং গড়ের আশেপাশে নেই কোনো বোলার। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি জানিয়েছে বছর জুড়ে রান আটকে উইকেট তুলে নেওয়ার শীর্ষেও রয়েছে দ্য ফিজ। জাতীয় ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে গেল বছর 6.78 ইকোনমিতে 59 উইকেট নিয়েছেন তিনি। পেস বোলিংয়ে মুস্তাফিজের পার্টনার হিসেবে রাখা হয়েছে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে। অন্য দুই পেস অলরাউন্ডার হলেন স্যাম কারান ও জেসন হোল্ডার। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা নিহত ও 3 জন জিম্মি। চিকিৎসাধীন গুরুতর আহত আরও 3 জন। নতুন বাংলাদেশ গড়ার চাবি ভোটারদের হাতে, বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট দিতে জাতির উদ্দেশ্যে আহ্বান। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। অর্ধেকেরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে সরকারের তথ্য। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সবার প্রতি সমান আচরণ করছে না বলে এনসিপির অভিযোগ। প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর বিএনপির পূর্ণ আস্থা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। এবং কুড়িগ্রামের পার্বতীপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71-এর সহযোগিতা। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।